এসএসসির অযোগ্য লিস্টে বারাসাতের মোহাম্মদ নিজামুল্লাহ বারাসাত এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষর ছেলে। কিসের ভিত্তিতে যোগ্যতা যাচাই প্রশ্ন নাজিবুল্লাহ। তালিকাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি। এই লিস্টটা আমরা সরাসরি চ্যালেঞ্জ করছি। এই লিস্টটা আমরা মানছি না। তো আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। চাকরির যোগ্যতার ভিত্তিতে হয়, কে কার ঘনিষ্ঠ তাদেরকে কিন্তু চাকরি হয় না। কারণ এই প্যানেলে অনেক বিরোধীদের, বিজেপির অনেক নেত্রীর নাম আছে। আদালতে যাব সঠিক উত্তরটা জানার জন্য। কোন তথ্যের উপরে ভিত্তি করে আমাদেরকে দাগিয়ে দেওয়া হলো, তাহলে আমার অরিজিনাল ওই মার্কশিটটা কোথায় সেটা সামনে আসুক। সত্যকে সকলের জানা দরকার। এসএসসির তালিকায় খানাকুলের নেতা বিভাস মালিক হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। অযোগ্য তালিকায় ৩১৬ নম্বরে নাম বিভাসের। স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়েছিলেন বলে দাবি করছেন বিভাস। তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও সরব বিভাস মালিক। আর পরীক্ষার জন্য আবেদন করেননি বলেও জানিয়েছেন বিভাস। ওইমার মিসম্যাচের মধ্যে আমরা পড়ি, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট টেম্পটেড এই কথাটা ওইমার মিসম্যাচ কিন্তু বলেনি। তবে ব্যাপার হচ্ছে স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়েছিলাম, আইনি লড়াই চলছে, আইনি লড়াই চলবে। কাউকে টাকা দেননি তো? এরকম কোনো প্রশ্ন আসে নেই, এর বেশি আমার কিছু বলার নেই। নতুন করে পরীক্ষায় কি আবেদন করেছিলেন? না, আমি পরীক্ষা আবেদন করিনি। অযোগ্য তালিকায় ইসলামপুরের বিজেপি নেতার ভাই। লিস্টে বিজেপি নেতা অসীম কুমার মৃদ্ধার ভাই অনুপ কুমারের নাম। ইসলামপুরের ধনতলা হাই স্কুলের শিক্ষক ছিলেন অনুপ কুমার মৃদ্ধার দাদা অসীম কুমার মৃদ্ধা উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহসভাপতি পদে রয়েছে। অযোগ্য শিক্ষকদের তালিকার মধ্যে ১১২ নম্বরে নাম রয়েছে এই বিজেপি নেতার ভাইয়ের। এসএসসির অযোগ্য তালিকায় রয়েছে বনগাঁর রিতেশ ঘোষের নামও। তারই পাশাপাশি অযোগ্য তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের ভূগোলের শিক্ষক কমলেশ কাপাটের। আর তারই সঙ্গে এসএসসির অযোগ্য তালিকায় পশ্চিম মেদিনীপুরের বিপ্লব বিবারের নামও রয়েছে। 2016 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট। কার সাথে কি চুক্তি হচ্ছে, কার সাথে কি, সেটা আমার জানার কথা নয়। প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি। আমি অন্য চাকরিও পেয়েছিলাম, সেই চাকরিতে আমি যেতে পারতাম। আজকে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে। যে এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমানিসুর নামটা ওখানে ঢোকালো, প্রশ্নচিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে। তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? আগামীকাল একাধিক মামলা ফাইলিং হচ্ছে বিভিন্ন কাউন্সিলের মাধ্যম দিয়ে। প্রশ্ন আমার ওখানেই 1212 যারা স্পেসিফাইড টেন্টেড ছিলেন সুপ্রিম কোর্টের অর্ডারে, তাদের কিন্তু ডে ওয়ানেই যখনই ফর্ম ফিল আপ করেছিল আইডেন্টিফাইড অ্যাজ এ টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট বলে ক্যান্সেল হয়ে গেছিল। আমাদের ক্যান্সেল করেননি, আমাদের অ্যাডমিট ডাউনলোড করিয়েছিলেন। তার মানে ওই পিরিয়ড পর্যন্ত ওনারা বুঝেছেন আমরা টেন্টেড নই। তারপরে কোন মন্ত্রণালয়ে আমাদেরকে টেন্টেড ক্যাটাগরিতে ফেলে দিলেন? আমাদের সাথে নিশ্চয়ই কমিশনের কোনো সখ্যতা ছিল না যে কমিশনকে আমাদেরকে এই পিরিয়ড পর্যন্ত টেন্টেড বলবে না, তারপরে টেন্টেড বলবেন। সুতরাং এই সমস্ত জবাব ওনাদেরকে দিতে হবে, কোর্টেই জবাব দিতে হবে। এখন কি ভাবছেন? আমরা দেখুন, আমরা আর কি করতে পারি? একজন সাধারণ নাগরিক হিসেবে তো আমরা গিয়ে বলতে পারি না, কারো কলার ধরতে পারি না যে আমার নাম আসলো কেন। কোর্টের মাধ্যমে চলছে, আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে বলবো কেন আমার নাম আসলো, তার সঠিক কারণ দর্শাতে বলবো। আগামীকাল যাবো, আরও আছে, সুপ্রিম কোর্টেও যাবো আমরা। আচ্ছা, এটা কি হাইকোর্টে যাচ্ছে? হ্যাঁ, এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। ফার্স্ট ক্লাস পাওয়া আজকে আমরা অযোগ্য হয়ে গেলাম সমাজের কাছে। এটাই সব থেকে বড় দুর্ভাগ্য। যে যোগ্যতার প্রমাণ কিভাবে দেবো জানি না। হয়তো একটা সুযোগ এসেছিলো আমাদের কাছে যে পুনরায় আজকে আমাদেরকে যে দাগ দেওয়া হচ্ছে সেই দাগটা মোছার আমরা একটা মানে কর্মযোগ্য পরিকল্পনা নিয়েছিলাম যে পারবো সমাজের কাছে আবার দেখাতে যে আমরা সত্যিকারের যোগ্য। কিন্তু আজকে এসএসসি আবার পুনরায় একটা অযোগ্যতার মতো কাজ করলো। তাহলে টেন্টেড আনটেন্টেড যদি বিভাজন হয়ে থাকে তাহলে টেন্টেডরা বসতে পারবে না, বঞ্চিত, ঠিক আছে। তাহলে আনটেন্টেডরা কি তাদের চাকরি ফিরে পাবে?
ফের মামলার পথে অযোগ্যরা। এসএসসি তালিকায় অযোগ্য 1806। কোন যুক্তিতে অযোগ্যদের তালিকা? প্রশ্ন অযোগ্য তালিকায় নাম থাকাদের। আর আবারও মামলার পথে অযোগ্যরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, তাহলে কি আবারও মামলার জটে এসএসসির নয়া নিয়োগ পরীক্ষা? অর্ণব, শোনা যাচ্ছে? আমরা অর্ণবের সঙ্গে কথা বলবো। আবারও যাব অর্ণবের কাছে। অর্ণব, আবারও আদালতে মামলার সম্ভাবনা, তাহলে কি আবারও মামলার জটে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা? মামলার জটে পড়বে কিনা তা এখনই বলা যাচ্ছে না, তবে আবারও একটা এজলাসের টানটান লড়াই যে দেখা যাবে। অন্তত 7 সেপ্টেম্বর প্রথম পরীক্ষা নবম দশমের এবং 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসির পরীক্ষা ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। এই পরীক্ষার উপরে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, হস্তক্ষেপ করেনি। তবে যেভাবে বিষয়টি গতকাল রাত এবং মাঝরাত দুটো তালিকায় 1806 জনের নাম এসএসসি সামনে এনেছে এবং যেভাবে তাল ঠুকছে এই দাগি হিসেবে চিহ্নিত অযোগ্যরা বা দাগিরা, সেক্ষেত্রে কিন্তু আবারও একটা এই পরীক্ষা নিয়ে কিছু সংশয় তৈরি হচ্ছে। তাদের যুক্তি যেটা, যে কোন প্যারামিটারে তাদের এখানে বাতিল করা হলো, তারা ইতিমধ্যেই হাইকোর্টে নতুবা তারা সরাসরি সুপ্রিম কোর্টেও আবেদন করতে পারে। যেহেতু পুরো বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নজরদারির মধ্যেই রয়েছে এবং গত সপ্তাহে পরপর 2 দিন, অর্থাৎ আমরা দেখেছি বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর যেভাবে সুপ্রিম কোর্ট কড়া পর্যবেক্ষণ রেখেছে অন্তত পরীক্ষাটা পিছনোর না ব্যাপারে, এবং সুপ্রিম কোর্ট মনে করছিল যে এসএসসি হয়তো নানা রকম ছলচাতুরি করে পরীক্ষাটাকে পিছোতে চাইবে, কিন্তু এসএসসি তার কাজটা ইতিমধ্যে কালকে প্রাথমিকভাবে তাদের যে কথা দেওয়া ছিল সুপ্রিম কোর্টে 7 দিনের অনেক আগেই কালকে তারা তালিকা প্রকাশ করেছে। এই অবস্থায় অযোগ্যরা বলছে, অনেকেই দাবি করছে তাদের নাম আগে ছিল না, এখন চলে এসছে। কি প্যারামিটারের ভিত্তিতে তাদের নাম সামনে এলো? তাদের নাম যদি আসে, তারা যেটা বলছে না, তাহলে বাকি ABCD আরও যে নামগুলো রয়েছে সেই নামগুলো কেন বাদ যাবে না? শুধু কি অযোগ্য শুধু নয়, তারা যে হাইকোর্টে গিয়ে তাদের একটা মূল যুক্তি হচ্ছে, তাহলে তাদের কিসের ভিত্তিতে অ্যাডমিট কার্ড দেওয়া হলো? পরীক্ষায় বসার অনুমতি কেন দিল প্রথমে এসএসসি, এখন তারা কেন পিছু হচ্ছে? তাহলে আগে তাদের অ্যাডমিট কার্ড বা পরীক্ষায় বসার অনুমতি দেওয়া এবং এখন তাদের দাগির তালিকায় দিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী পরীক্ষা থেকে বাদ দেওয়া, এই দুটো সিদ্ধান্তের মধ্যে গত কয়েকটা সপ্তাহে কি এমন এসএসসির মধ্যে ঘটলো? তাহলে নতুন কোনো স্ক্যানিং কি হয়েছে? এসএসসির মধ্যে নতুন কোনো সিদ্ধান্ত কি হয়েছে, যে সিদ্ধান্তে তারা প্রথমে অযোগ্য ছিলেন না এখন অযোগ্য হয়ে যাচ্ছেন? এই বিষয়টা আবার একবার আইনি লড়াইয়ের মুখে পড়তে চলেছে। কাজেই এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা হওয়ার কথা, কিন্তু তিনি মামলা নেবেন কিনা এখনো জানা যাচ্ছে না, কারণ তিনি ইতিমধ্যেই বেশ কয়েকবার এই ধরনের মামলাতে তিনি তার যে দৃষ্টিকোণ, যে ভিউ, সেটাকে সরাসরি ব্যক্ত করে বলেছেন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে তিনি কোনো ইন্টারপ্রিটেশন টানবেন না। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের ব্যাখ্যা তার অনেক লোয়ার কি হিসেবে হাইকোর্ট কাজ করে, একক বেঞ্চ, কারণ হাইকোর্ট একক বেঞ্চের ওপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তার ওপরে সুপ্রিম কোর্ট, তিনি করবেন না সুপ্রিম কোর্টের নির্দেশের ব্যাখ্যা। এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে যেটা হচ্ছে, হাইকোর্টে গিয়েও এই অযোগ্যরা কোন রকম সুফল তুলে আনতে পারবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। কাজেই সব নিয়ে আগামী সপ্তাহটা, অর্থাৎ কাল সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, এই সপ্তাহে একটা এজলাসের টানটান উত্তেজনা যে আবার দেখা যাবে এসএসসির পরীক্ষা নিয়ে, এসএসসির দাগি তালিকা নিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। একেবারেই ধন্যবাদ অর্ণব। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ আর এসএসসির লিস্ট সামনে আসতেই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে।
এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না। গাধা জল খায় ঘোলা করে খায়, নাকি এর মধ্যেও কোনো দূরভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও একটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। জেলায় জেলায় পাবলিশ করুন, না করতে পারলে আমাদেরকে দিন। পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো, আপনাদের সামনে তুলে ধরবো। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সব শুভেন্দু অধিকারী ওপাশে করিয়েছিল, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, এবার সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে। দেখুন, রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, শিরদাঁড়া সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস, বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে। জীবন কৃষ্ণ সাহা, প্রতিদিনই জীবন কৃষ্ণ নতুন নতুন তথ্য সামনে আসছে। জীবনের অ্যাকাউন্টে ৭৫ অযোগ্য টাকা, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও চাকরি, টাকা ফেরত চেয়ে চাপ আসতেই চাকরির ব্যবস্থা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? ইডি ঠিক কি দাবি করছে? ইডি এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহা এবং তার স্ত্রী বা তার আত্মীয়দের অ্যাকাউন্টে কত টাকা ট্রানজাকশন হয়েছে তারই হিসেব নিচ্ছে সেই মুহূর্তে বসছেন। সেই জায়গা থেকে যে তথ্য উঠে এসছে, ৭৫ জন অযোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি পাবার আশাতে জীবন কৃষ্ণ সাহাকে টাকা দিয়েছিলেন, এবং এই তদন্তের পাশাপাশি তদন্ত এটাও উঠে এসছে এই ৭৫ জনের তালিকা তিনি পাঠিয়েছিলেন এসপিসি অর্থাৎ উপদেষ্টা কমিটি যিনি মাথায় ছিলেন তার কাছে। কিন্তু 2018 সালের ডিসেম্বর মাসে 2016 সালের এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও জীবনে পাঠানো লিস্ট থেকে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর চাকরি হয়েছে এমন গুরুতর অভিযোগ উঠছে। অর্থাৎ তারা টাকা দিয়ে চাকরি পাননি, যখন প্যানেল চলছিল সেই সময় যখন তারা চাকরি পেলেন না, তারপরে তারা জীবন তার কাছে টাকা ফেরত চেয়ে চাপ বাড়াতে থাকে। তখন বাধ্য হয়ে কার্যত এসপি সিনহাকে রিকোয়েস্ট করে বা তার কাছে আবার আবেদন করে যে ৭৫ জন যে তালিকা পাঠিয়েছিলেন সেখান থেকে বেশ কয়েকজনের চাকরি সুনিশ্চিত করা হয়েছে এবং গুরুতর অভিযোগ তাদেরও ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে আমাদের ইডি সূত্রে খবর, এবং তাদের কাছে কত টাকা লেনদেন হয়েছিল, কত টাকা তারা দিয়েছিলেন, সমস্ত কিছু এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে। বেশ, ধন্যবাদ অমিত। 2016 প্যানেলের মেয়াদ শেষ 2018 ডিসেম্বরে। 2019 জানুয়ারি থেকে মে পর্যন্ত নিয়োগ, টাকার বিনিময়ে একাধিক নিয়োগ, গ্রুপ সির প্যানেল উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ, 311 জনের নিয়োগ হয় আদালতে, এমনটাই দাবি করছে ইডি।